গাঁজা নিয়ে যাচ্ছিল দুজন, তাদেরকে গ্রেফতার করতে গিয়ে আক্রান্ত পুলিশ। গাড়ি ভাঙচুর করা হলো আসানসোলে, পুলিশের গাড়ি ভাঙচুর হলো, আক্রান্ত। এভাবেই দুই গাঁজা বিক্রেতাকে ধরতে গিয়ে আসানসোল উত্তর থানার সৃষ্টিনগরের ঘটনা। সাদা পোশাকে অভিযানে যায় পুলিশ, বচসা, হাতাহাতি, কি হলো গোটা ঘটনাটা জানবো। প্রতিনিধি দীপকের কাছে যাব। দীপক, দেখো, আসানসোল দুর্গাপুর পুলিশের কাছে গোপন সূত্রে খবর পায় আসানসোলের গোয়েন্দা বিভাগ, এবং সেই অভিযোগ পাওয়ার পরেই কিন্তু আসানসোলের উত্তর থানার এলাকায় সৃষ্টিনগরে অভিযান চালায়। পুলিশের কাছে আগাম খবর ছিল কি দুই গাঁজা বিক্রেতা যাদেরকে পুলিশ সাদা পোশাকে পুলিশ যায় এবং তাদেরকে গ্রেপ্তার যখন করতে যায় তখনই স্থানীয় যারা তার আত্মীয়রা ছিল এবং স্থানীয় ব্যক্তিরা তার পুলিশকে তাকে গ্রেপ্তার করতে বাধা দেয় এবং পুলিশের কাছ থেকে রীতিমতো একজন যুবককে ছিনিয়ে নেয় উত্তেজিত জনতা এবং পুলিশের গাড়িতে ভাঙচুর করা হয়। যেটা ঘটনায় কিন্তু স্থানীয়রা একটা অভিযোগ করেছে কি পুলিশ যদি গ্রেপ্তার করতে এসছে তাহলে পুলিশের পোশাক না পরে সাদা পোশাকে কেন, এবং যে গাড়ি তারা ব্যবহার করছিল তা কিন্তু সে গাড়িতে পুলিশ লেখা নেই। যদিও পুলিশের পক্ষ থেকে পরিষ্কার ভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে আসানসোল দুর্গাপুর পুলিশের গোয়েন্দা বিভাগ ছিল, তারা ওইখানে অভিযান করতে গেছিল এবং যারা দুজনকে গ্রেপ্তার করতে গেছিল তাদেরকে প্রথমে পুলিশ পরিচয় দিয়েছিল, তারপরে তাকে গ্রেপ্তার করতে কিন্তু বিভাগের উত্তেজিত জনতা বিক্ষোভ দেখায় এবং কোর্টের মুখে পড়ে একজনকে গ্রেপ্তার করে আসতে হয় পুলিশকে। আমি জিজ্ঞেস করলাম আপনার কি ডিপার্টমেন্ট আছে, কি আছেন আপনি, না আছে কিচ্ছু বললো না। আমাকে হঠাৎ করে বেড বিহেভিয়ার মারনা চালু কে ছিল, সব নর্মাল লোক ছিল, না কোনো ট্যাগ ছিল, না কোনো নাম ছিল, না গাড়িতে কোনো কিছু লেখা ছিল, সিভিলিয়ান ছিল। ওনার 4 জন ছিল আর 2 জন গাড়ি নিয়ে চলে এসেছিল। হ্যাঁ, আমার একটা ভাইকে ধরে নিয়ে গেছে। আমি অনেক জন্য আমি জিজ্ঞেস করছিলাম। अब यहाँ पर अचानक जो है गाड़ी से उतर के बोलेरो से उतर कर बिना यूनिफॉर्म कौन है कौन नहीं है अचानक उठा के लड़का को मतलब गाड़ी में बैठा के लेके भी चले गया। मामा जो पूछने गया क्यों इसको उठा रहे तो बोल रहे गांजा बेच रहा है। उसका एकदम मतलब कहना एकदम दुरुस्त है कि अगर गांजा बेच रहा है तो आप जो है उसका पॉकेट अभी इसी वक्त चेक करिए पूरा, अगर निकल जाता है कुछ ऐसा तो हम लोग खुद आपका साथ देंगे। लेकिन ना उसका पॉकेट चेक किया गया ना उसको कुछ किया गया। एक ही हम लोग का डिमांड है कि हम लोग का भाई इंसाफ चाहिए। নকশালবাড়িতে এই যে কালভার্টটা দেখুন ধসে গেছে, 2 বছর হয়েছে মাত্র। ঠিকাদারের কাজ দেখুন, 2 বছরের মধ্যেই নদীর স্রোত, জলের স্রোত বেড়েছে, জলের ছল ফুলে ফেপে উঠেছে, আর তাতে কালভার্ট ধসে গেল। এই হচ্ছে কাজ ঠিকাদারের। এটা হচ্ছে নকশালবাড়িতে। মহাসিং জ্যোতির বাসিন্দারা আতঙ্কে খুব স্বাভাবিকভাবেই, আর নদীর জল বেড়ে রাস্তাও ক্ষতিগ্রস্ত। ঠিকাদারের বিরুদ্ধে নিম্নমানের কাজ করার অভিযোগ করছেন তারা। কি বলছেন দেখুন স্থানীয়রা। 3 দিন 4 দিন আগে একটা বৃষ্টি হলো, ওই বৃষ্টির মধ্যে ব্রিজটা ভেঙে গেল, একটা পার্ট পুরোই ভেঙে গেছে আর আরো দুসরা পার্ট গুলো ফেটে গেছে। অনেক আতঙ্কে আছি। আর রাত্রেবেলায় নদী অনেক ভরে যায়, তখন আমাদেরকে 5 কিলোমিটার ঘুরে হাতিগিসা হয়ে বাজার করতে হবে, তো আমরা মুশকিলেই পড়ে যাব। প্রধান পঞ্চায়েত কাউকে জানিয়েছেন? পঞ্চায়েত আমাদের এই পাড়ার আছে, পঞ্চায়েতও আসছিল দেখতে, বাস লাগাই গেল। ব্রিজের 2 পাশে ড্যামারেজ হয়ে গেছে। সবে তো বর্ষার মরশুম, এই নদীর জল কখন কি হবে আমরা বলতে পারি না। প্রায় আমাদের 200 পরিবারের যাতায়াত করা হয় এখানে। 200 পরিবারের যাতায়াতের এই গুরুত্বপূর্ণ কালভার্ট এরকম কাজ করলেন যিনি ঠিকাদার, তিনি কোথাকার, তিনি কোথায় খোঁজ পাওয়া যাচ্ছে বিশ্বজিৎ? দেখো, একেবারে শিলিগুড়ির এই ঠিকাদারি এজেন্সি মূলত 2 বর্ষা কাটলো, আর সেই 2 বর্ষার মধ্যে দেখা গেল যখন উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, সেই সময় বিভিন্ন নদী যখন ফুলে ফেপে উঠেছে, সেভাবেই এই হাতিগিসার বয়ে চলা যে বামনঝরা নদী তা ফুলে ফেপে উঠতেই এই যে কালভার্টের একাংশ একেবারে ধস নেমে যায়, আর তাতেই কিন্তু বিপদ আশঙ্কা করছেন বাসিন্দারা। 200 গ্রামবাসীর কথা তুমি বললে, কিন্তু আমি বলে রাখবো যে এখানে 5টি গ্রাম রয়েছে, তাদের চলাফেরার এই একমাত্র রাস্তা। আর এই যদি বামনঝরা নদীর পরে এই কালভার্টের একাংশ যদি ধীরে ধীরে ধস নামতে শুরু করে, তাহলে 5 গ্রামের যোগাযোগ প্রায় পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়বে। আতঙ্কিত হয়ে ইতিমধ্যে ঠিকাদারের খোঁজ পাওয়া দরকার। ঠিকাদার এজেন্সিকে কি পদক্ষেপ করা হচ্ছে সেটাও আমরা নজরে রাখবো।
আমাদের বিডিও স্যার আছে, সভাধিপতি আছে, তো এনাকে হাতিকিসা জিপি পক্ষ থেকে বলবো, আমরাও জিপি থেকে দেখব যেন ওটা তাড়াতাড়ি সংশোধন হয়ে যায়। আমরা যে এজেন্সি কাজ করেছে তাকেও চিঠি করবো, আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং এই কাজটা বিসিডব্লিউ কাজ। তারপরেও যেহেতু পঞ্চায়েত সমিতির আমরা দায়িত্বে আছি, আমরা দায়িত্ব নিয়ে বলছি 2-1 দিনের মধ্যেই বর্ষার জলটা একটু কমলে পড়ে আমরা সেখানে গিয়ে দেখে নিই কতটুকু কি ব্যবস্থা করা যায়, সেটা আমরা অবশ্যই করব। অন্যথায় আমি মহকুমা পরিষদে আমাদের সভাধিপতি মহাশয় আছেন, আমি তার সঙ্গে একবার কথা বলব। উত্তরবঙ্গেরই খবর, কালচিনির হ্যামিল্টনগঞ্জে নিকাশির অবস্থা দেখুন। ড্রেন উপচে একেবারে জল, বিভিন্ন নোংরা একেবারে এইভাবে যেতে হচ্ছে, নোংরার মধ্যে দিয়ে সাধারণ মানুষকে যাতায়াত করতে হচ্ছে। কথা বলবো প্রতিনিধি রাজকুমারের সঙ্গে। রাজকুমার, কেন এরকম সমস্যা? এই সমস্যার প্রধানত মূল কারণ হচ্ছে ওখানকার নিকাশি নালা পরিষ্কার করা হচ্ছে না। এলাকার মানুষজন একেবারে প্লাস্টিক থেকে শুরু করে সমস্ত রকম আবর্জনা নিকাশি নালায় ফেলছে এবং তার জেরে নিকাশি নালা বন্ধ হয়ে গেছে। কারো কোনো হুঁশ নেই, একেবারে দুর্বিষহ অবস্থা, পচা গন্ধে এলাকায় টেকা যাচ্ছে না, মানুষজন বসবাস করতে পারছে না। তার মানে সাধারণ মানুষের অসচেতনতাতেই এইরকম অবস্থা, নিজেরাই ভুগছে, তাই তো রাজকুমার? একদমই অয়নদা, এর জন্য কিন্তু সাধারণ মানুষই দায়ী, ওই এলাকার মানুষজনও এই এলাকার দায়ী, আমরা এই কথা হলফ করে বলতে পারি। অয়নদা, এবার কি বলছে প্রশাসন, কি বলছে এই বিষয়টি নিয়ে জেলা পরিষদের সঙ্গে যোগাযোগ করেছিলাম। প্রথমত জেলা পরিষদ তো একেবারে ভারত ভুটান নদী কমিশনের গল্প শোনালো, তারপরে তিনি জেলা পরিষদের যে মেন্টর তিনি জানিয়েছেন পরিস্থিতি দেখা হচ্ছে, দেখে ব্যবস্থা নেওয়া হবে। নিশ্চয়ই আমরাও চাই, কিন্তু আসল হচ্ছে সচেতনতা। আপনারা এই নিকাশি নালার মধ্যে সব কিছু ফেললে পরে এরকম ভাবেই বাস করতে হবে। ড্রেনের স্ল্যাবগুলো ভেঙে গেছে। আমার এই গেট দিয়ে আমি বাড়ি বেরোইতে পারি না, আমার কোনো গেট নাই, এক হাঁটু জল থাকে, বর্ষা হলে সব জল বাড়িতে ঢুকে, নোংরা জল, এইখানে এই যে ড্রেন বন্ধ, ওইদিকে জলটা পাস হচ্ছে না, বৃষ্টির জল সব বাড়িতে ঢুকে। এইসব জলের জন্য নোংরা, বাড়িতে বাচ্চা কাচ্চা আছে, ডেঙ্গু ম্যালেরিয়া মশা, সারা ড্রেনের অত্যাচার, ক্যাঁচড়া জাবড়া সব বাড়িতে ঢুকে, বাড়ির লোক হাঁটতে পারে না, বাড়িতে হাঁটু জল জমা হয়ে যায় বৃষ্টিতে, 3 দিন 4 দিন 1 সপ্তাহ পর্যন্ত জল সরে না এখান থেকে। ড্রেন পরিষ্কার হলে কি হবে? বাজারের বড় বাজারে যত জাবড়া কানেকশন এই ড্রেনের সঙ্গে, এই ড্রেনে এত লোড নিতে পারে না ছোট ড্রেন। যৌথ নদী কমিশন না হলে, ভুটান ভারত নদী কমিশন না হলে আমাদের আলিপুরদুয়ারের মানুষের বিপদ আছে। এটা কেন্দ্রীয় সরকারের এখতিয়ার। নদীগুলোর রিভার বেডগুলো উঠে গেছে শহরের থেকে, গ্রামের থেকে উপরে, তো নদীতে জল আসলে তো শহরে ঢুকবেই, গ্রামে ঢুকবেই। যতক্ষণ না ড্রজিং করা হচ্ছে, যতক্ষণ না নদীর নাব্যতা বাড়ানো হচ্ছে, ততক্ষণ এই প্রবলেম থাকবে আমাদের, এবং নিকাশি ব্যবস্থা সুদৃঢ় করতে হবে। আমরা খোঁজ নিয়ে দেখব, যদি কোথাও কোনো অসুবিধা থাকে আমরা দেখব।